হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে আমরা শুরু করতে যাচ্ছি ক্লাস 8-এর বিজ্ঞান বইয়ের প্রাণী জগতের শ্রেণীবিন্যাস, যেটা হচ্ছে চ্যাপ্টার 1। আমরা আজকে এটা লেকচার 1 শুরু করব। লেকচার 1-এ শুরুতেই আছে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস করা কেন প্রয়োজন। তো প্রাণী জগতের শ্রেণীবিন্যাস করা কেন প্রয়োজন, আহ, এটা হচ্ছে আমাদের পুরো চ্যাপ্টারটা বুঝতে হলে এই জিনিসটাকে বুঝতে হবে। ঠিক আছে, তো এখানে হচ্ছে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস, যেটা ক্লাসিফিকেশন করা অত্যন্ত প্রয়োজনীয়। তার কিছু কারণ এখানে দেওয়া আছে। আমি এখানে 6টা কারণ লিখে রেখেছি। প্রথমত হচ্ছে অসংখ্য প্রাণী আছে আমাদের পৃথিবীতে, যেগুলোকে নির্দিষ্ট গোষ্ঠীতে যদি আমরা ভাগ করে ফেলি, তাহলে বৈশিষ্ট্য অনুযায়ী এদেরকে সাজানো খুব সহজ হয়ে যায়। তাদের সম্পর্কে জানা বা শেখা আমাদের জন্য অনেক সহজ হয়ে যায়। দ্বিতীয় কারণ হচ্ছে শ্রেণীবিন্যাসের মাধ্যমে কোনো প্রাণীর সঙ্গে কোনো প্রাণীর মিল বা অমিল আছে কিনা তা খুব সহজেই আমরা বুঝতে পারি। বিশ্বজুড়ে একই নাম ও নিয়ম মেনে প্রাণীর পরিচয় নির্ধারণ করা যায়, অর্থাৎ বৈজ্ঞানিক নামকরণ পদ্ধতি অনুযায়ী প্রাণী জগতের পুরো প্রাণী জগতের যে প্রাণীগুলো আছে এদেরকে নামকরণ করা যায়। তারপর হচ্ছে কোনো প্রাণী কোন পূর্বপুরুষ থেকে বিবর্তিত হয়েছে এবং তাদের পারস্পরিক সম্পর্ক কি তা বোঝা যায়। অর্থাৎ কোন প্রাণীটা কোন একটা প্রাণী, তার পূর্বপুরুষ কে ছিল বা সেটা কোন পূর্বপুরুষ থেকে বিবর্তিত হয়েছে, সেটা যদি আমরা ভালো করে বুঝতে চাই, তাহলে আমাদের প্রাণী জগতের শ্রেণীবিন্যাস করাটা খুবই দরকার। তার পরের কারণ হচ্ছে নতুন আবিষ্কৃত প্রাণীকে উপযুক্ত গোষ্ঠীতে স্থান দেয়। আমরা অনেক সময় শুনে থাকি, বিভিন্ন মিডিয়াতে বা বিভিন্ন জায়গাতে শুনে থাকি যে নতুন এক ধরনের প্রাণী আবিষ্কৃত হয়েছে বা এই টাইপের তথ্য আমরা পেয়ে থাকি। এইগুলোকে যখন নতুন ভাবে আবিষ্কৃত করা হয়, তখন এগুলোকে কোথায় তাদেরকে স্থান দেওয়া হবে, সেই জিনিসগুলো বোঝার জন্যই হচ্ছে মূলত প্রাণী জগতের শ্রেণীবিন্যাস করা হয়। তারপর হচ্ছে বিপন্ন প্রাণী সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং হচ্ছে বৈজ্ঞানিক গবেষণায় শ্রেণীবিন্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা। অর্থাৎ বৈজ্ঞানিক গবেষণার জন্য শ্রেণীবিন্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ওকে, আমরা পরবর্তী স্লাইডে মুভ করছি। আচ্ছা, আমাদের এখানে পরবর্তী স্লাইড যেটা আছে, সেটার মধ্যে অলরেডি অনেক কিছু আমি দাগ লিখে নিয়েছি। আমাদের এই পরবর্তী স্লাইড যেটা, সেটা হচ্ছে যে জীবজগতের শ্রেণীবিন্যাস। তো আমাদের বইয়ের মধ্যে এই জিনিসটা দেয়া নেই। এই জিনিসটা আমি তোমাদের বোঝার সুবিধার্থে তৈরি করে রেখেছি। আমাদের মূলত বইয়ের মধ্যে যেটা দেয়া, সেটা হচ্ছে যে এই শ্রেণীবিন্যাস। আমি যদি তোমাদেরকে একটু দেখাই, আমাদের এই টেবিলটা দেয়া আছে বইয়ের মধ্যে, কিন্তু উপরের যে টেবিলটা সেটা দেয়া নেই। তো এই টেবিলটা কোথা থেকে আসলো এটাও তোমরা অনেকে বুঝতে পারো না। এর জন্য আমি উপরে একটা টেবিল তৈরি করে রেখেছি, যেটা থেকে তোমরা একদম বেসিক থেকে বুঝতে পারবে। আমি যদি এটা একটু বোঝানোর চেষ্টা করি, দেখো, আমাদের মূলত শুরুটা হয় হলো জীবজগৎ থেকে। এই যে আমরা জীবজগতের শ্রেণীবিন্যাস করতেছি, লিভিং অর্গানিজম, তো সেইটাই মূলত এখান থেকে শুরু। এই লিভিং অর্গানিজমকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রোক্যারিওটা, আরেকটা হচ্ছে ইউক্যারিওটা। প্রোক্যারিওটা কারা? যারা হচ্ছে আদিবাসী, অর্থাৎ যাদের কোষ হচ্ছে সুগঠিত নয়। আর ইউক্যারিওটা হচ্ছে যাদের কোষ সুগঠিত। প্রোক্যারিওটার মধ্যে আছে মনেরা। প্রোক্যারিওটা হচ্ছে একটা কিংডম, হচ্ছে মনেরা। প্রোক্যারিওটা হচ্ছে একটা সুপার কিংডম, ঠিক আছে। ইউক্যারিওটা একটা সুপার কিংডম। এরকম দুইটা সুপার কিংডমে জীবজগৎকে ভাগ করা হয়েছে। তার মধ্যে এই সুপার কিংডম এক, যেটা প্রোক্যারিওটা, এটার মধ্যে একটা ভাগ হচ্ছে মনেরা বা কিংডম 1, এটার নাম দেওয়া হয়েছে মনেরা। এটার এক্সাম্পল হচ্ছে ব্যাকটেরিয়া। তারপরে আছে হইল সুপার কিংডম 2, যেটাকে আবার 4টা ভাগে ভাগ করা হয়েছে। তো 4টা কিংডমে ভাগ করা হয়েছে। কিংডম 2 হচ্ছে প্রোটিস্টা, তারপর হচ্ছে ফানজাই, প্ল্যান্টি, আর একদম লাস্টের কিংডমটা হচ্ছে অ্যানিমেলিয়া। তো সুপার কিংডম 2 কে আবার এই 4টা ভাগে ভাগ করা হয়েছে। আমি নিচে এদের এক্সাম্পল সহ দিয়ে রাখছি। কিংডম 2 এর এক্সাম্পল অ্যামিবা,
তারপরে কিংডম 3 এর এক্সাম্পল ফানজাই, এটা হচ্ছে ফাঙ্গাস। কিংডম 4 এর এক্সাম্পল হচ্ছে তোমার উদ্ভিদ, প্ল্যান্ট। কিংডম 5 এর এক্সাম্পল হচ্ছে এনিমেল। তো আমাদের বলতে মূলত এই এনিমেলিয়া কিংডমটা নিয়ে ডিসকাশন করা বা এর বিভিন্ন বিভাজন দেখানো হচ্ছে। আমরা হচ্ছে পরের স্লাইডটাতে একটু মুভ করি। ওকে, এই হচ্ছে আমাদের বইয়ে যে টেবিলটা দেওয়া সেটা। আমি যদি তোমাদেরকে একটু সংক্ষেপে বলার চেষ্টা করি, এটা হচ্ছে মূলত সেই কিংডম 5, কিংডম অ্যানিমেলিয়া। কিংডম অ্যানিমেলিয়াকে এখানের এই 9টা পর্বে ভাগ করা হয়েছে, 9টা ফাইলেমেদেরকে ভাগ করা হয়েছে। প্রথমটা হচ্ছে পরিফেরা, তারপর একটা নিডারিয়া, তারপর একটা প্লাটিহেলমিনথেস, এরপর নেমাটোডা, মলাস্কা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা এবং কর্ডাটা। সবশেষে যে কর্ডাটা আছে, এই কর্ডাটাকে আবার সাব ফাইলামে ভাগ করা হয়েছে। কয়টা সাব ফাইলাম? 3টা সাব ফাইলামে এদেরকে ভাগ করা হয়েছে। প্রথমটা হচ্ছে ইউরোকর্ডাটা, তারপর হচ্ছে সেফালোকর্ডাটা, তারপর হচ্ছে ভার্টিব্রাটা। এই 3টা সাব ফাইলামে এদেরকে আবার ভাগ করা হয়েছে। এই ভার্টিব্রাটাকে আবার 7টা ক্লাসে ভাগ করা হয়েছে বা 7টা শ্রেণীতে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সাইক্লোস্টোমাটা, কন্ড্রিকথেস, অস্টিকথেস, অ্যামফিবিয়া, রেপ্টাইলিয়া, এবিস আর হচ্ছে ম্যামোলিয়া। তো এই হচ্ছে পুরো কিংডম অ্যানিমেলিয়ার যেই বিভাজনটা। ঠিক আছে, তোমাদেরকে এই পুরো বিভাজনটা মনে রাখতে হবে। এগুলো কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণ এমসিকিউ চলে আসে। আমরা সামনে এই বিভাজনগুলো সম্পর্কে আরো বিস্তারিত পড়ব। ওকে, আমি নেক্সট স্লাইডে মুভ করতেছি। ঠিক আছে, আমাদের নেক্সট স্লাইড শুরু হয়েছে পরিফেরা এর বৈশিষ্ট্য দিয়ে। পরিফেরার বৈশিষ্ট্যগুলো কি কি? পরিফেরার স্বভাব ও বাসস্থান। আচ্ছা, পরিফেরা নামটা আসছে হলো পোরাস শব্দের থেকে। পোরাস শব্দের অর্থ হচ্ছে ছিদ্র। আমি একটু লিখি। পরিফেরা নামকরণটা করা হয়েছে মূলত এই পোরাস থেকে। পোর শব্দের অর্থ হচ্ছে, ইংলিশের পোর শব্দের অর্থ হচ্ছে ছিদ্র। তো এখান থেকে মূলত পরিফেরা নামকরণ করা হয়েছে। আর এজন্যই পরিফেরাকে আগে ছিদ্রাল প্রাণীও বলা হয়। এই পরিফেরার পোর শব্দটা যেহেতু ছিদ্র আছে, তাই একে একে ছিদ্রাল প্রাণীও বলা হইতো। আর এই পোর মানে এর নাম পরিফেরা কেন দেওয়া হয়েছে? কারণ এর শরীরে অসংখ্য ছিদ্র আছে। আমরা একটু সাধারণ বৈশিষ্ট্য দেখলেই বুঝতে পারবো। এখানে দেখি সরলতম বহুকোষী প্রাণী, অর্থাৎ এখানে কিন্তু বহু কোষ আছে এই প্রাণীটার মধ্যে। বহুকোষী হলেও এরা আবার টিস্যু গঠন করে। এরা বহুকোষী বটে কিন্তু টিস্যু নেই। তারপরে হচ্ছে দেহ প্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত। এই যে এদের শরীরে অসংখ্য ছিদ্র থাকে, এর জন্য এই যে ফোটা ফোটা আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে ছিদ্র। এগুলোর কারণেই এর নামকরণ করা হয়েছে পরিফের। আর বাংলা এদেরকে আগে ছিদ্রাল প্রাণী বলা। এই ছিদ্রপথে কি হয়? এই ছিদ্রপথে পানির সাহায্যে অক্সিজেন ও খাদ্যবস্তু প্রবেশ করে কোনো পৃথক সুগঠিত কলা, অঙ্গ ও তন্ত্র থাকে না। এক্সাম্পল কি? স্পঞ্জিলা আর স্কাই। ওকে, একটু এগুলো সব ইরেজ করে দিই যেহেতু এটা পড়া শেষ। ঠিক আছে, আমরা এখন নেক্সট স্লাইডে মুভ। আমাদের এর পরের স্লাইডটি হচ্ছে নিডারিয়া। নিডারিয়াতে কি আছে? নিডারিয়াতে হচ্ছে নিডোসাইট নামক একটা বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে নিডারিয়া পর্বের প্রাণীদের। এর জন্য এই পর্বের নামকরণটাই করা হয়েছে নিডারিয়া। নিডোসাইট থেকে নিডারিয়া নামটা আসছে। তো এর আগে হচ্ছে এই পর্বের একটা নাম ছিল, সেটা হচ্ছে সিলেন্ডারেটা। এই পর্বের একটা নাম ছিল সিলেন্ডারেটা। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। এই সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট। এই যে নিডোসাইট কি, তারপরে হচ্ছে সিলেন্ডারেটা, এটা আগের নামকরণ কি ছিল সিলেন্ডারেটা, এগুলো সব হচ্ছে ইম্পর্টেন্ট এমসিকিউ। এই এটার নাম সিলেন্ডারেটা কেন দেওয়া হয়েছিল আগে? এটার নাম সিলেন্ডারেটা দেওয়া হয়েছিল কারণ এটা শরীরে এক ধরনের
গহ্বর থাকে, এটাকে দেহ গহ্বর বলে। বানানটা খুব সম্ভবত এমনই হবে, সিলেন্টেরন। এই সিলেন্টেরন নামক একটা গহ্বর থাকে এদের শরীরে, যেটার কারণে এদের নামকরণ করা হয়েছিল সিলেন্টারেটা। ঠিক আছে, এদের স্বভাব আর বাসস্থান, এরা পৃথিবীর প্রায় সকল অঞ্চলেই থাকে, বিশেষ করে খাল, বিল, নদী, হ্রদ, ঝর্ণা এগুলোতে বেশি দেখা যায়। তারপরে এখানে আরো অনেক কিছু লেখা আছে, এগুলো একটু তোমরা পড়ে নিয়ে। আমি একটু সাধারণ বৈশিষ্ট্য পড়াচ্ছি। সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে দেহ দুটি ভ্রূণীয় কোষস্তর দ্বারা গঠিত, অর্থাৎ এদের দেহে হচ্ছে দুইটা কোষস্তর, এরকম একটা কোষস্তর, এরকম আরেকটা কোষস্তর। এই জিনিসটা সুন্দর করে ড্র করি। এদের শরীরে এরকম দুইটা কোষস্তর দেখা যায়। বাহিরেরটাকে বলা হয় এক্টোডার্ম, আর ভেতরের এটাকে বলা হয় এন্ডোডার্ম। একটো শব্দের অর্থই হচ্ছে বাহির, আর এন্ডো শব্দের অর্থ হচ্ছে ভিতর। তো এখান থেকেই মূলত এই নামকরণ করা হয়েছে। আর হচ্ছে ডার্ম শব্দের অর্থ হচ্ছে ডার্ম শব্দের অর্থ হচ্ছে স্কিন বা ত্বক। ঠিক আছে, তো এই হচ্ছে এদের নামকরণ। এই যে দেখো, এর পরে হচ্ছে দেহের বাহিরের দিকের স্তরটি হচ্ছে এক্টোডার্ম এবং ভেতরের স্তরটিকে বলা হয় এন্ডোডার্ম। দেহ গহ্বরকে সিলেন্টরন বলা হয়, যেটা একটু আগে বলছিলাম। এদের দেহে এখানে একটা গহ্বর থাকে, এই গহ্বরটাকে মূলত সিলেন্টরন। এক্টোডার্মে নিডোসাইট নামক বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে। এটা কোথায় থাকে? এটা থাকে হলো এক্টোডার্মে। এই নিডোসাইট কোষ কি করে? এই নিডোসাইট কোষ হচ্ছে, দেখো, এই কোষগুলো শিকার ধরা, আত্মরক্ষা, চলন এইসব কাজে অংশগ্রহণ করে। এর উদাহরণ কি? এর উদাহরণ গুলা হচ্ছে হাইড্রা, ওয়েলিয়া, জেলিফিশ, সবগুলা হচ্ছে উদাহরণ। দেখো আমি এখানে একটা জেলিফিশ, আমি সবগুলো এখন একটু মুছে দিতেছি। আমরা এখন পরবর্তী স্লাইডে চলে যাই। এখানে হচ্ছে প্লাটিহেলমিনথেস নিয়ে কথা বলা হচ্ছে। প্লাটিহেলমিনথেস নামটা আসছে হলো প্লাটি শব্দের অর্থ থেকে, অর্থাৎ মানে প্লাটি শব্দ থেকে, যেটার অর্থ হচ্ছে চ্যাপ্টা। আর হেলমিনথেস শব্দের অর্থ হচ্ছে কৃমি। প্লাটিহেলমিনথেস মানে হচ্ছে চ্যাপ্টা কি। এই শব্দ দুটি থেকে প্লাটিহেলমিনথেস শব্দটি আসছে। এই পর্বের প্রাণীদের জীবনযাত্রা বেশ বৈচিত্র্যময়। এখানে অনেক কিছু লেখা আছে এই স্বভাব আর বাসস্থানের মধ্যে, এগুলো তোমরা একটু পড়ে নিও। তবে এরা কোথায় থাকে সেটা একটু দেখো। এই প্রাণীরা ভেজা ও স্যাঁতসেঁতে মাটিতে বাস করে। তারপরে হচ্ছে যকৃৎ কৃমি, পিতা কৃমি এই পর্বের অন্তর্ভুক্ত। আর এই পর্বের প্রাণীরা কিন্তু দেখো বহিঃপরজীবী বা অন্তঃপরজীবী হিসেবে জীবদেহের বাইরে বা ভিতরে বসবাস। এরা কিভাবে থাকতে পারে? এই যে এগুলা হচ্ছে এক্সাম্পল, এরা হচ্ছে বহিঃপরজীবী বা অন্তঃপরজীবী হিসেবে থাকতে পারে। ওকে, সাধারণ বৈশিষ্ট্যগুলো একটু দেখি। সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে এদের দেহ চ্যাপ্টা এবং উভলিঙ্গ এরা। এদের দেহ চ্যাপ্টা বলেই তো এদের নাম দেওয়া হচ্ছে প্লাটিহেলমিনথেস। এই যে প্লাটি শব্দের অর্থ হচ্ছে চ্যাপ্টা, সুতরাং এদের দেহ হচ্ছে চ্যাপ্টা। আর আমরা একটু আগে দেখছি এরা বহিঃপরজীবী বা অন্তঃপরজীবী হিসেবে বসবাস করে। এদের দেহ পুরু কিউটিকল দ্বারা আবৃত। এদের দেহ, যে এদের দেহ হচ্ছে পুরু কিউটিকল দ্বারা আবৃত। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট এমসিকিউ। দেহের চোষক ও আংটা থাকে, এটাও একটা ইম্পর্টেন্ট এমসিকিউ। আর এদের দেহের শিখা অঙ্গ নামে বিশেষ অঙ্গ থাকে, এগুলো রেচন অঙ্গ হিসেবে কাজ করে। শিখা অঙ্গ কি? শিখা অঙ্গ হচ্ছে রেচন অঙ্গ। মানুষের রেচন অঙ্গ কোনটা? মানুষের রেচন অঙ্গ হচ্ছে
কিডনি। তো এরকম যারা রেচন অঙ্গ আছে, এটার নাম হচ্ছে শিখা অঙ্গ বা শিখা কোষ। ঠিক আছে। তারপর হচ্ছে পুষ্টি তন্ত্র অসম্পূর্ণ বা অনুপস্থিত। এর এক্সাম্পল গুলো খুবই ইম্পর্টেন্ট, ফ্যাসিওলা আর টিনিয়া। ফ্যাসিওলা শব্দের অর্থ কি? যকৃৎ কৃমি। আর টিনিয়া শব্দের অর্থ হচ্ছে পিতার কৃমি। ওকে, আমি এর পরের স্লাইডে চলে যাচ্ছি। এটা পরের স্লাইডে আছে হলো নেমাটোডা। নেমাটোডা হচ্ছে, এর আগের একটা নাম ছিল, সেটা হচ্ছে নেমাথেলমিনথেস। নেমাটোডাকে অনেকে নেমাথেলমিনথেস বলেও ডাকে। তো নেমা শব্দের অর্থ হচ্ছে সুতা। তো এই পর্বের অনেক প্রাণী হচ্ছে অন্তঃপরজীবী হিসেবে প্রাণীর অন্ত্র বা রক্তে বসবাস করে। আর এরা হচ্ছে বিভিন্ন স্থানে বসবাস করতে পারে, যেমন মুক্তজীবী যারা, তারা পানি বা মাটিতে বাস করে। কোল কৃমি, ফাইলেরিয়া কৃমি, চোখের কৃমি এই পর্বের অন্তর্ভুক্ত। এই এক্সাম্পল গুলো খুবই ইম্পর্টেন্ট। গোল কৃমি, ফাইলেরিয়া কৃমি আর চোখের কৃমি হচ্ছে এই পর্বের অন্তর্ভুক্ত। এই যে চোখের কৃমি যেটা, এটার একটা নাম আছে, বৈজ্ঞানিক নাম। এই চোখের কৃমির একটা বৈজ্ঞানিক নাম আছে, সেটা হচ্ছে লোয়া। লোয়া। বৈজ্ঞানিক নামগুলো মূলত এইভাবে লেখা হয়। দেখো, বৈজ্ঞানিক নাম যখন আমরা লিখবো, তখন হচ্ছে প্রথম অক্ষরটা থাকবে হলো বড় হাতের অক্ষর। বৈজ্ঞানিক কোনো প্রাণীর বৈজ্ঞানিক নামকরণ করতে হইলে বা লিখতে হইলে, সেটা খাতায় যখন আমরা লিখবো, এটার প্রথম অক্ষর থাকবে বড় হাতের অক্ষর, এবং পরে যত অক্ষর থাকবে, দেখো এখানে যতগুলো অক্ষর আছে এগুলো সব হচ্ছে ছোট হাতের। তাহলে কি হইলো? প্রথমটা থাকবে বড় হাতের, প্রথমটা হচ্ছে বড় হাতের, আর পরে সবগুলা হচ্ছে ছোট হাতের। এবং এই যে প্রথম যেই অংশটা লিখছি, এটা হচ্ছে গণ, এটা হচ্ছে গণের নাম। আর এই শেষের যে অংশটা লিখছি, এটা হচ্ছে প্রজাতির নাম। তো আমরা যখন গণ আর প্রজাতির নাম লিখবো, তার নিচে হচ্ছে এইভাবে আন্ডারলাইন করে দিতে হবে। এই জিনিসটা মুছে আরেকবার লিখতেছি, তোমাদের বোঝার সুবিধা হচ্ছে, আমরা ভালো বুঝতে পারি। এইভাবে হচ্ছে, এটা হচ্ছে গণ আর এটা হচ্ছে প্রজাতি। এটা গণ, এটা প্রজাতি। এগুলো যখন লিখবো তখন হচ্ছে নিচে এরকম আন্ডারলাইন করে দিতে। এটা হচ্ছে যখন আমরা হাতে দেখবো তখন হচ্ছে এই সিস্টেম, খাতায় যখন লিখবো। আর এটা যদি আমরা কোনো কম্পিউটারে বা অন্য কোনো ডিজিটাল মাধ্যমে লিখে থাকি, তাহলে সেটা হচ্ছে ইটালিক ফরম্যাটে লিখতে হবে। এটা আমরা সামনে হয়তো পাবো, তখন আমরা দেখবো। তো এই এমসিকিউটা প্রায় অনেক সময় এসে থাকে পরীক্ষায়, যে লোয়া লোয়া কোন পর্বের অন্তর্ভুক্ত। তোমাকে আগে বুঝতে হবে যে লোয়া লোয়া প্রাণীটা কার, মানে লোয়া লোয়া কার বৈজ্ঞানিক। লোয়া লোয়া হচ্ছে চোখের প্রেমীর বৈজ্ঞানিক। এর সাধারণ বৈশিষ্ট্যগুলো একটু দেখি আমরা। সাধারণ বৈশিষ্ট্যের মধ্যে আছে দেহ নলাকার ও পুরো ত্বক দ্বারা আবৃত, পুষ্টিকনালী সম্পূর্ণ, মুখ ও পায়ুছিদ্র উপস্থিত, শ্বসনতন্ত্র ও সংবহন তন্ত্র অনুপস্থিত, সাধারণত এক লিঙ্গ, দেহ গহ্বর অনাবৃত এবং প্রকৃত সিলম নেই। এই যে দেখো এখানে লেখা আছে, অ্যাসকারিস হচ্ছে গোলকৃমির বৈজ্ঞানিক নাম, আর লোয়া লোয়া হচ্ছে চোখের কৃমির বৈজ্ঞানিক নাম। ওকে, আমরা পরবর্তী স্লাইডে আগাচ্ছি। তার আগে আমি এগুলো একটু হ্যাঁ, পরবর্তী স্লাইডে আছে অ্যানেলিডা। অ্যানেলিডা নামটা আসছে হলো অ্যানিওলাস থেকে। অ্যানিওলাস শব্দের অর্থ হচ্ছে আংটি। অ্যানিওলাস শব্দের অর্থ আংটি। এখান থেকে মূলত অ্যানেলিডা পর্বের নামকরণ করা হয়েছে। পৃথিবীর প্রায় সকল নাতিশীতোষ্ণ ও উষ্ণমণ্ডলীয় অঞ্চলে এই পর্বের প্রাণীদের পাওয়া যায়। এদের বহু প্রজাতি স্বাদু পানিতে এবং কিছু প্রজাতি অগভীর সমুদ্রে বাস করে। এই পর্বের বহু প্রাণী স্বেচ্ছেতে মাটিতে বাস করে।
প্রজাতি পাথর ও মাটিতে গর্ত করে বাস করে। সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে এগুলোর এত দেহ নলাকার ও খণ্ডায়িত। খেয়াল করলে দেখবা এদের দেহগুলা হচ্ছে বিভিন্ন খণ্ডে খণ্ডে বিভক্ত। এই যে দেখো এরকম এরকম কতগুলো খণ্ডে বিভক্ত এদের দেহগুলো, ঠিক আছে। এদের দেহ হচ্ছে নলাকার আর খণ্ডায়িত। এদের একটা রেচন অঙ্গ আছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ থাকে। আমরা আরেকটা বলেছিলাম কি, শিখা, এটা কার থাকে, এটা হচ্ছে প্লাটি হেলমিনথেসের। প্লাটি হেলমিনথেসের রেচন অঙ্গ। আর নেফ্রিডিয়া কার, নেফ্রিডিয়া নেফ্রিডিয়া থাকে হইল অ্যানেলিডা। এদের প্রতিটা খণ্ডে সিটা থাকে, যেটা আবার জোকের মধ্যে থাকে না। সিটা কি, এটা হচ্ছে চলাচলে সহায়তা করে। এটাও একটা ইম্পর্টেন্ট এমসিকিউ। এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এক্সাম্পল হচ্ছে কেঁচো আর জোক। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। ওকে, আমি পরের স্লাইডে চলে যাচ্ছি। পরের স্লাইড হচ্ছে আর্থ্রোপোডা। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা পর্ব। এই আর্থ্রোপোডা পর্বটা হচ্ছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে প্রায় সৃজনশীল কোশ্চেন চলে আসে। এটা প্রচুর ইম্পর্টেন্ট। এটা কি দেখো, এটা আর্থ্রোপোডা নামটা আসছে হলো আর্থ্রো, যেটার অর্থ হচ্ছে সন্ধি, আর পরস এটার অর্থ হচ্ছে পা। অর্থাৎ আর্থ্রোপোডা শব্দটা বাংলা অর্থ যদি করতে চাই তাহলে যেটা আসে সেটা হচ্ছে সন্ধি যুক্ত পা। এখান থেকে মূলত এই আর্থ্রোপোডার নামকরণটা করা হয়েছে। এই শব্দ দুটি থেকে এই পর্বের নামকরণ করা হয়েছে। এই পর্বটি হচ্ছে প্রাণী জগতের সবচেয়ে বৃহত্তম পর্ব। প্রাণী জগতের সবচেয়ে বৃহত্তম পর্বের নাম কি, আর্থ্রোপোডা। এই পর্বের প্রাণীরা সকল পরিবেশে বসবাস করে থাকে। এরা অন্তঃপরজীবী বহিঃপরজীবী দুইভাবেই বসবাস করতে পারে। বহু প্রাণী স্থলে, স্বাদু পানিতে এবং সমুদ্রেও বাস করে। এই পর্বের অনেক প্রাণী হচ্ছে ডানার সাহায্যে উঠতে পারে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট এমসিকিউ। কারা ডানার সাহায্যে উঠতে পারে, এই যে প্রজাপতি, মশা, মাছি, এগুলো সব হচ্ছে এদের অন্তর্ভুক্ত। এরা সবাই হচ্ছে ডানার সাহায্যে উঠতে পারে। আচ্ছা, আমি যদি একটু বলি এখানে সন্ধিযুক্ত পা বলতে কি বোঝানো হচ্ছে। সন্ধিযুক্ত পা মানে হচ্ছে, দেখো এখানে তেলাপোকার এই পাটা লক্ষ্য করো, এই একটা সেগমেন্টে ভাগ করা, আবার এই আরেকটা সেগমেন্টে ভাগ করা। এই যে তেলাপোকার পাটা কিন্তু এখানে আরেকটা সেগমেন্টে ভাগ করা, আবার এইখানেও আরেকটা সেগমেন্ট, তবে কিন্তু তেলাপোকার পাটা হচ্ছে সেগমেন্টে ভাগ করা। তো এটাকে বলা হয় সন্ধিযুক্ত পা। এই পর্বের সকল প্রাণীরই এই বৈশিষ্ট্যটা আছে, তাই হচ্ছে আহ, এদেরকে সন্ধিযুক্ত বিশিষ্ট প্রাণী বলা হয়। ওকে, আমরা এর সাধারণ বৈশিষ্ট্যটা পড়ি। এই সাধারণ বৈশিষ্ট্যতে আছে হলো দেহ, মস্তক, বক্ষ এবং উদর এই তিনটি অঞ্চলে বিভক্ত। কয়টি অঞ্চলে বিভক্ত, তিনটি অঞ্চলে। মস্তক, বক্ষ এবং উদর এই তিনটি অঞ্চলে দেহ বিভক্ত এবং সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান। মাথায় এক জোড়া পুঞ্জাক্ষী ও অ্যান্টেনা থাকে। এই হচ্ছে তাদের অ্যান্টেনা। এই যে antenna, ঠিক আছে? তো এখানে এক জোড়া অ্যান্টেনা থাকে। এদের দেহ হচ্ছে নরম দেহ, কাইটিন সমৃদ্ধ শক্তিশালী আবরণী দ্বারা আবৃত। এদের দেহ আবরণের নাম হচ্ছে কাইটিন। এটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। তারপর মালপেজিয়ান নালিকা নামক রেচন অঙ্গ বিদ্যমান। এদের রেচন অঙ্গের নাম হচ্ছে মালপেজিয়ান নালিকা। এটাও ইম্পর্টেন্ট এমসিকিউ। দেহের রক্তবর্ণ গহ্বর হিমোসিল নামে পরিচিত।
দেহে এক ধরনের কি থাকে, রক্তবর্ণ গহ্বর থাকে। এটাকে কি বলা হয়? এটাকে হিমোসিল বলা হয়। এর এক্সাম্পল গুলো কি কি? প্রজাপতি, চিংড়ি, আরশোলা, কাঁকড়া। এই চারটা হচ্ছে এদের এক্সাম্পল। আশা করি তোমরা সবাই এখানে বুঝতে পারছো। যদি কারো কোনো কনফিউশন থাকে বা কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্টে আমাকে লিখতে পারো, আমি অ্যান্সার করে দিব। ওকে, আমরা হচ্ছে পরের স্লাইডে চলে যাবো। পরের স্লাইড হচ্ছে মলাস্ক। এই মলাস্কা শব্দ আসছে হইল মলাস্কাস এই শব্দটা থেকে। এই মলাস্কাস শব্দের অর্থ হচ্ছে নরম। খেয়াল করে দেখো, মলাস্কার এক্সাম্পল হচ্ছে শামুক, ঝিনুক এগুলো। এরা কিন্তু খুবই নরম শরীরের। এর জন্য মূলত এই মলাস্কাস শব্দ থেকে মলাস্কা নামকরণ করা হয়েছে। এটি হচ্ছে প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম বর্গ। এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব হচ্ছে মলাস্কা। আর এই পুরো পর্বটাও হচ্ছে সৃজনশীলের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই পর্বের প্রাণীদের গঠন, বাসস্থান ও স্বভাব বৈচিত্র্যপূর্ণ। এরা পৃথিবীর প্রায় সকল পরিবেশে বসবাস করে। প্রায় সবাই সামুদ্রিক এবং সাগরের বিভিন্ন স্তরে বাস করে। এরা কি? এরা হচ্ছে ম্যাক্সিমামই সামুদ্রিক। কিছু কিছু প্রজাতি পাহাড়ি অঞ্চলে, বন জঙ্গলে ও খাদ্য পানিতে বাস করে। এর সাধারণ বৈশিষ্ট্যগুলো কি কি? দেহ হচ্ছে নরম। এই নরম দেহ আবার হচ্ছে কি দ্বারা আবৃত? শক্ত খোলস দ্বারা আবৃত থাকে। পেশি বহুল পা দিয়ে এরা চলাচল করে। দেখো এই যে এগুলা হচ্ছে তাদের পেশি বহুল পা, এগুলো দিয়ে হচ্ছে চলাচল করে। ফুসফুস বা ফুলকার সাহায্যে এরা শ্বসন কার্য চালায়। এক্সাম্পল হচ্ছে শামুক, ঝিনুক। পরের স্লাইডে আছে হলো একাইনোডার্মা। একাইনোডার্মাটা শব্দটা আসছে হলো একাইনোস শব্দের অর্থ হচ্ছে, মানে একাইনোস আর ডার্মা এই দুইটা শব্দ থেকে। একাইনোস শব্দের অর্থ হচ্ছে কাটা, আর ডার্মা শব্দের অর্থ হচ্ছে ফল। আমরা একটু যদি খেয়াল করি, অন্য কালার নিয়ে বোঝানোর চেষ্টা করি, কালারটা ভালো। এরা হচ্ছে দুইটা শব্দ থেকে নামকরণ করা হয়েছে। একটা হচ্ছে একাইনোস, এটার অর্থ হচ্ছে কাটা, আর একটা হচ্ছে ডার্মা, এটার অর্থ হচ্ছে ত্বক। তো আমরা একটু এই ছবিটা যদি খেয়াল করি, দেখো এখানে হচ্ছে কাটা যুক্ত আমরা দেখতে পাচ্ছি, শরীরের বিভিন্ন কাটা কাটা দেখতে পাচ্ছি। এইটার কারণে মূলত নামকরণ করা হয়েছে একাইনোডার্মা। তার পিছের শরীরেও এরকম অসংখ্য কাটা যুক্ত থাকে। তো এখান থেকে মূলত এই পর্বের নামকরণ করা হয়েছে একাইনোডার্মা। এই শব্দ দুটি নিয়েই হচ্ছে এই পর্বের নামকরণ করা হয়েছে। আর এরা সকল, এই পর্বের সকল প্রাণীরা থাকে হলো মহাসাগরে বা সকল, মানে সমুদ্রের সকল গভীরতায় এরা বসবাস করতে পারে। এদের সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে দেহ ত্বক কাঁটাযুক্ত, দেহ 5টি সমান ভাগে বিভক্ত, অর্থাৎ পঞ্চরীয় প্রতিসম। দেখো এদের দেহ কিন্তু 5টা সমান ভাগে বিভক্ত। এই একটা ভাগ, এই একটা ভাগ, এই আর একটা, এই আর একটা, এই আর একটা। এইভাবে হচ্ছে দেহ 5টা সমান ভাগে বিভক্ত। তারপর হচ্ছে পানি সংবহন তন্ত্র থাকে এবং নালীপদের সাহায্যে এরা চলাচল করে। কিভাবে চলাচল করে? নালীপদের সাহায্যে। এটাও একটা ইম্পর্টেন্ট এমসিকিউ। কালারটা চেঞ্জ করে নেব। পানি সংবহন তন্ত্র থাকে এবং হচ্ছে নালীপদের সাহায্যে চলাচল করে। আর এদের দেহ 5টি সমান ভাগে বিভক্ত, অর্থাৎ পঞ্চরীয় প্রতিসম। কোন প্রাণীরা পঞ্চরীয় প্রতিসম? একাইনোডার্মাটা পঞ্চরীয় প্রতিসম। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। পূর্ণাঙ্গ প্রাণীতে পঙ্খীয় ও পৃষ্ঠদেশ নির্ণয় করা যায় না, নির্ণয় করা যায় কিন্তু মাথা চিহ্নিত করা যায় না। দেখো এদের কোনো মাথা নেই, এই প্রাণীতে কোনো মাথা খুঁজে পাওয়া যায় না।
তো এগুলো হচ্ছে একাইনোডার্মাটার বৈশিষ্ট্য। ওকে, আমরা পরের স্লাইডে চলে যাই। আচ্ছা, আজকের আমাদের ক্লাসটা মূলত এখানেই শেষ। আমরা বাকি পর্বগুলো সম্পর্কে বা বাকি উপপর্ব যেগুলো আছে, শ্রেণী আছে, এগুলো সম্পর্কে আমরা নেক্সট দিন জানার চেষ্টা করবো। আর নেক্সট ভিডিওতে আমি সেটা কভার করবো। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে হচ্ছে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।